আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন। সহ্য করতে পারছি না, কিছুতেই না। বাচ্চা, তোর জন্য কি আমরা একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? সারা সারা গরম সারা প্যান 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 করেই চলেছে। এই শালা আমি ওকে মার শালা তোর যাও যাও, ওদের দুজনকে বেড়ি দিয়ে তেলে আটকে রাখো গিয়ে যাও। ভগবান বাবু চুপ! ভগবান ভগবান বলে ভূত হয়ে গেছে। আজ আমি সেই ভগবানের প্রেতাত্মা। না ভগবান বাবু না, ভগবান এখনো মরেনি। আজও ভগবানের সেই আহত মনটা বেঁচে আছে, বেঁচে আছে সেই ঘুমিয়ে যাওয়া অতীত। সেই অতীতটাকে আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন ভগবান বাবু, সেই অতীতটাকে আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন। সেই ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে আর কি হবে স্যার? এই ভগবানের ক্ষত বিক্ষত দেহ থেকে ছটবে বেদনার রক্ত, স্মৃতির পর্দায় ফুটে উঠবে কতক্ষণ হারিয়ে যাওয়া মুখচ্ছবি। না স্যার না, এই শেষে বিদায়কালে বেদনার মোড়কে ঢাকা ওই স্মৃতিগুলোকে আর আমি জাগাতে চাই না স্যার। জাগাতে তো আপনাকে হবে ভগবান বাবু। আপনার চালচলন লক্ষ্য করে আমি বেশ বুঝতে পারছি হয়তো কোনো লঘু পাপে আপনার এই ফাঁসির অর্ডার হয়েছে। আজ ভোরের সঙ্গে সঙ্গে আপনাকে কাঠগড়া নিয়ে যাওয়া হবে। আপনার শাস্তি লাঘব করার কোনো ক্ষমতাই হয়তো আমার নেই। তবুও আপনার সেই জীবন্ত অতীতটাকে আমি শুনতে চাই। আপনি বলুন ভগবান বাবু। কেমন করে বলবো স্যার, কেমন করে বলবো? ওই চক্রান্তে রাহুর গ্রাসে তলিয়ে যাওয়া আবার সোনার সংসারের করুণ কাহিনী কেমন করে শোনাবো? বাবা মা নামক পথের কাটাকে সৌভাগ্যের রাজপথ থেকে অনাদরে ছুঁড়ে ফেলে দেওয়া আমার সুযোগ্য পুত্রের নির্ভর ইতিহাস। যতই কষ্ট হোক ভগবান বাবু, আজকে আপনি আমাকে বলুন আপনার সেই অতীত, আমি শুনবো। বেশ, তাহলে শুনুন স্যার। আমার নিজের হাতে গড়া এই গ্রাম শান্তিপুরের কথা, যে শান্তিপুরের পল্লী মথুরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় সংসারের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে আরাধনা করত, যে শান্তিপুরের মেঠো পথ ধরে কলসিকাকে জল ভরতে আসত গ্রামের মেয়েরা, আবার সেই শান্তিপুরের বুকে একদিন নেমে এলো লোভ লালসা আর প্রতিহিংসার সর্বগ্রাসী আক্রমণ। আক্রমণের শিকার হলো এই ভগবান ভট্টার। এই জীবন নাটকের দৃশ্যে দৃশ্যে কাহিনীর ছত্রে ছত্রে গাথার লিপিতে রইল লেখা, সংসার যাদের গ্রহণ লেগেছে কে মিটাবে জন্মের দিন,
মাটিতে ফেলে দিয়েছি। দাদা যদি সঙ্গে থাকতো তাহলে ড্যাডি আর দাদাকে দেখিয়ে বলতাম যে রাইফেল শুটিং কম্পিটিশনে তোমার আর দাদা চাইতে আমিও কিন্তু কোনো অংশে কম নই। তুই সেখানটাতে গাড়িতে নিয়ে তোর, আমি ততক্ষণ একটু এনজয় করে আমি রাইয়া লেখি ঘুমে যাবি জোরে জোরে से घूमे जब जोर जोर से हटिया बूझ गया जोर से मैं तो चली उस कदर हिम्मत जाए मैं कदर होश वाले भी मत होश आए नजर होशों को আনতে গিয়েই তো যত বিপদ। গিয়ে দেখলাম আমি যাওয়ার আগে কোথা থেকে একজন লোক এসে হাঁসটাকে গাড়িতে তুলে দিয়ে তার সেবা শুশ্রূষা করে শুরু করেছে। আমি বললাম ওটা ওটা আমার মেম সাহেবের শিকার, ওটা আমার হাতে তুলে দিই। তারপর লোকটা আমায় ধমক দিয়ে বলল আমি সেবা শুশ্রূষা করে হাঁসটার প্রাণ বাঁচিয়েছি, তাই হাঁসটা আমার। তারা পায়ের মাপটা দিয়ে যান ম্যাডাম, আমি নিজেই আপনার জন্য পাঠিয়ে দেব। এই লোকটাই তোমার শিকার কেড়ে নিয়েছে মেম সাহেব। হ্যাঁ ম্যাডাম, আপনারা তবে বন্দুক দিয়ে যার সস্তার কথাটাকে ওড়াতে চেয়েছিলেন, যা গায়ের কালো চামড়া দিয়ে আপনার ওই নরম সুন্দর পা দুখানির জন্য আপনি জুতো বানাতে চেয়েছিলেন, আমি এসে রাস্তের পায়ের মাপটা দিন। ঠিকই আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই প্রাকৃতিক সৌন্দর্য কারে ওই সুন্দর প্রাণীটার বুকে গুলি চালিয়ে নির্লজ্জের মতো এখানে বিজয়িনীর হাসি আসছে। তুমি আমার শিকার ফিরে দেবে কিনা? আপনার খেয়ালে মনে শখ মেটাতে মৃত্যুর মতো যার প্রাণ নিতে চেয়েছিলেন বহু কষ্টে আমি সেবা শুশ্রূষা করে হাসির প্রাণ বাঁচিয়েছি। হাসির ওপর একমাত্র অধিকার আমার। আমি আপনার মতো কষায় হাতে কিছুতে ফিরিয়ে দেব না। তাহলে বন্দুক দিয়ে
একই করছো মেম সাহেব, খারাপ কিছু হয়ে যাবে। বন্দুকটা নামাও মেম সাহেব। সরে যাচ্ছে ছোট মুখে বড় বড় কথা বলে যে অন্যায় করেছে তার নির্মম পরিণতি আজ আমি একটু টের পাইয়ে দেবো। বলো বলো রাজকে কোথায় কোথায় আমার শিকার বলো। ও দেখুন, আপনার শিকার সুস্থ হয়ে নীল আকাশের বুকে মনের আনন্দে পাখা মেলে ভাসছে। মেম সাহেব, যেও না, যেও না মেম সাহেব। কি হলো, কি হলো ম্যাডাম? আপনি হবে থরথর থরথর করে কাঁপছেন কেন? বন্দুকের ঘরে আপনার ওই নরম সুন্দর হাত দুটো যেন একেবারে অবশ হয়ে আসছে। নিন, চালান গুলি, চালান। পারলেন না তো? হাতে বন্দুক থাকলে কিন্তু গুলি চালানো যায় না ম্যাডাম। তার জন্য হিম্মত থাকা চাই। হিম্মত। তুমি ফিরিয়ে দেবে কিনা? না, এই বন্দুক আমি এক্ষুনি থানায় জমা দিয়ে আমি আপনার নামে রিপোর্ট করবো। রিপোর্ট। সর্বনাশ, পুলিশের কাছে বন্দুক জমা পড়লে যে বিরাট ঝামেলা হয়ে যাবে। কারণ কারণ এই বন্দুকের লাইসেন্স আমার ওই কর্তা বাবুর নামে আছে। তাহলে তোমার ব্যবসাকে বলো এই প্রকাশ্য দিবালোকে লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একদিন অপরাধ ভদ্রলোককে মৃত্যু ভয় দেখানোর শাস্তি নিতে উনি যেন প্রস্তুত থাকেন। যাবেন না বাবু? আমার মেম সাহেব নিহাতি ছেলে মানুষ, ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মেম সাহেবকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মুখে তো বিন্দু মাত্র অনুশাসনার ছায়া আমার নজরে আসছে না। অবশ্য বন্দুকটা আমি ফিরিয়ে দিতে পারি যদি তোমার ম্যাম সাহেব আমার কাছে ক্ষমা চায়। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হাত জোর করে ক্ষমা চাইবেন। Impossible! জীবনে কখনো আমি কারো কাছে ক্ষমা চাইনি আর ভবিষ্যতে চাইবো না। তাহলে বন্দুকটা আমি থানাতে জমা দিয়ে আসি। যাবেন না বাবু? একটু দাঁড়ান। মেম সাহেব ক্ষমা চেয়ে নিন, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। ওভাবে নয়, ওভাবে নয়, হাত জোর করে নম্র ভাবে ক্ষমা চান। মেম সাহেব, বাবু যা বলছেন তাই করুন। ক্ষমা চেয়ে নাও। বেশ, আমায় তুমি ক্ষমা করে দাও। এবারের মতো আপনাকে আমি ক্ষমা করলাম ম্যাডাম, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে আবার কোনোদিন যদি আপনি এই বন্দুক চালানোর স্পর্ধা দেখান, তাহলে আজকের মতো আপনার কাছ থেকে আমি এই বন্দুকটাই ছিনিয়ে নেব না। সেই সঙ্গে আপনার ওই নরম সুন্দর হাত দুটোকে না আমি একদম কুচড়ে মুচড়ে একেবারে ভেঙে দেব। কথাটা কিন্তু মনে রাখবেন। তুমি এসেছো নাকি? দেখো না, আমাকে যা নয় তাই বলে অপমান করে গেল। মাঝে মধ্যে অনেক তো সাধ্য অপমান সইতে হয়। তুমি কি জানো না ও আমার শিকার করা বাড়ি আসছে প্রাণ বাঁচিয়ে আমার তাকে আকাশের বুকে উড়িয়ে দিয়েছে। এই তো মামুনি, আরে ডাক্তারের ধরো ধরো প্রাণীর প্রাণ বাঁচানো। ডাক্তার? ডাক্তার? হ্যাঁ, তার মানে আরে যাকে তুই গুলি করতে
বন্দুক তুলেছিলিস আর সে কোন সামান্য লোক নয়, আর বিলেত থেকে সত্য ডাক্তারি পাস করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন আর কল্যাণ ভট্টাচার্য। সেই গ্রাম বিশ্বের 10 ধনীর মধ্যে একজন হয়ে আমাদের ভারতবর্ষে আইনের শান্তি প্রোগ্রামের মুখ উজ্জ্বল করেছে। তুমি সত্যি বলছো ড্যাডি? ওই বিলেত ওই বিলেত ফেরত ডাক্তার আমাদের এই শান্তিপুরে। হ্যাঁ, শান্তিপুরে 3 বছর ভগবান ভট্টাচার্যের এত পুকুরের সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠেছে। ওই পদ্মটাকে তুলে নিয়ে এসে তুই তোর মনের ফুলদানিতে। ড্যাডি তোমার কথা আমি ঠিক বুঝতে তোমার পারছি না। কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ঠিক আছে, তোকে আমি বুঝিয়ে বলছি। এই মানে ধরনে তুই এক কাজ কর, তুই ওই ম্যাম সাহেবের কাছে বন্দুকটা নিয়ে গিয়ে তুই গাড়ি থেকে বস। আর তোর ম্যাম সাহেব বড্ড বেশি সেন্টিমেন্টাল, আর হাতে বন্দুক থাকলে কখন কি যে করে বসে তার ঠিক নেই। ধরো, ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু, দাও মেম সাহেব। দাও মেম সাহেব। তবে একটা কথা মেম সাহেব, পদ্ম ফুল তুলতে গেলে হাতে কিন্তু কাঁটার আঁচড় একটু আধটু খেতে হয়, তাই না মেম সাহেব? নিজের ঘরের কথাই তুমি শুনে যাবে। বন্ধ কিছু বলেনি তো মামনি। হ্যাঁ, তোকে যা বলছি, হ্যাঁ, তোকে যে আমি বলছিলাম, মানে আমি বলতে চাই ওই তোর মনের অপমানটা কিন্তু তুই তাড়াতাড়ি ভুলে যাস না। পারিস তো তোর এই মনের অপমানটা তুই দ্বিগুণ করে জ্বালিয়ে নে। আর মানে মানে তোর শিকারে ছিনিয়ে নিয়ে তোকে যেভাবে অপমান করেছে, পারিস তোকে তুই স্বীকার করে নে। আরে বাবা, তোকে আর কি বলবো, মানে আমি বলতে চাই মাকড় শিকারকে যেমন হাসতে পিছতে জড়িয়ে ধরে, আমি যৌবনের টপ ফেলে তোর দেহের লোভ দিয়ে ওকে তুই ড্যাডি শুধু একটা রত্ন নয় মামনি, একটা রত্নের খনি। একবার যদি ওর মধ্যে প্রবেশ করতে পারিস তাহলে তো সারা জীবন সুখের অভাব হবে না মামনি। তুমি ঠিক বলেছো ড্যাডি। মিথ্যে অসুখ মনের মধ্যে পুষিয়ে না রেখে আমি চাই সত্যিকারের সুখের সন্ধান। আজ থেকে আমার one and only target, Dr. কল্যাণ ভট্ট।
সে আর আবেদন করবে। কি খবর গো, বলো না বলো। আমাদের কল্যাণ গো, আমাদের কল্যাণ, আমাদের কল্যাণ এবার মস্ত বড় ডাক্তার হয়েছে। এই দেখো দেখো, কল্যাণের আমাদের পেপারে ছবি বেরিয়েছে। খবরের কাগজে কল্যাণী টিভি আমার কল্যাণকে এই বিড়িতে পোশাক পরে বেঙ্গাপুরের সাহেব মনে হচ্ছে। এই ভগবান ভট্টাচার্যের পয়সা পুকুরে এমনি একটা ভক্ত ফুটবে তা কি কেউ ভাবতে পেরেছিল বলবো? তুমি ঠিকই বলেছো গো। আমার জীবনে আমার সবচেয়ে বড় স্বপ্নটা সার্থক হলো বলবো। আমি আমার নিজের সর্বস্ব বিলিয়ে দেব, কল্যাণকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা গো। কি বলো? আর আমার মনে কম কোথায় বলো, বিলেত ফেরত ডাক্তারকে গর্ভে ধরা, এটাও তো আমার মহাভাগ্যের কথা। ও কথা আমি মানি না বলবো। ওই যে কথাই বলে না, ভালো মা বাবা না হলে নাকি ভালো সন্তান হয় না। তা আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার পেটে কিছু বিদ্যে ছিল বলে তোমার গুণেই কল্যাণ কিন্তু এত দূরে এগোতে না করে না, আমার একার গুণে এই গায়ের ছেলে, শান্তিপুর গায়ের ছেলে কল্যাণ কখনো এত বড় বিলেত ফেরত ডাক্তার হতে পারতো না। তুমি সৎ বুদ্ধি দিয়ে সৎ পথে চালিত করেছিলে বলেই তো আমার কল্যাণের আজ এই উন্নতি গো। বড় বউ। হ্যাঁ গো, আজকের এই আনন্দের দিনে সেদিনের সেই দুর্ঘটনার কথা বড্ড বেশি করে মনে পড়ছে। অ্যাক্সিডেন্টে আমার অম্লান যদি পঙ্গু হয়ে না যেত, তাহলে আমার অম্লান হয়তো কল্যাণের মতো। চুপ করো বড় বউ, চুপ করো। আজকের এই আনন্দের দিনে ওই সব দুঃখের কথা আর নাই বা বললে। জানো বড় বউ, অম্লানের জন্য আমারও এক সময় খুব চিন্তা হতো, কিন্তু কিন্তু আজ আমার সব চিন্তা কেটে গেছে বড় বউ। কেন? আমার কল্যাণী এবার অম্লানের দায়িত্ব নেবে, আর চন্দ্রাকে ভালো পাত্র দেখে পাত্রস্থ করে দিয়ে দেবে। চিঠি চিঠি দাদার চিঠি, চিঠি চিঠি দাদার চিঠি, বিদেশ থেকে এসেছে, দাদার চিঠি দাদার চিঠি আমার কল্যাণের চিঠি। হতভাগা বোধহয় এই খুশির খবরটাই চিঠিতে লিখে পাঠিয়েছে। ওরে হতভাগা, তোর বাবা মূর্খ হতে পারে কিন্তু অন্ধ নয়। এই পেপারে যে ছবি দেখে সে খবর আমি আগে পেয়ে গেছি। চন্দ্রা, চিঠিটা তুই বর্তমান এত জোরে পড়িস না, আগে পর পর বুঝে নিও বাবা। পত্রের
প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, মুখ পরিচন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস জানিও। দেখেছো বড় বউ, কল্যাণ আমাদের কারো কথা এতটুকু ভুলেনি। নে, বাকিটা পড়, বাকিটা পড়, আর চলে চলে পড়, পড়, তোমার পড়। ঐকান্তিক ইচ্ছা আর প্রাণ ঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি বাবা। আমি জানতাম বাবা তুই পারবি। আরে বাবা, তুই যে ভগবান বাচ্চা যে শব্দের আকাশে একমাত্র ধ্রুব তারা। আগামী 7 ফাল্গুন আমি বাড়ি আসছি, তোমরা সবাই বাবা বাবা তাই তো হয়েছে। আজ তো হাতে খাবো আজই সাথে বলবো, মানে আজকে আমার কল্যাণ বাড়ি আসছে। আজ আমার কল্যাণ বাড়ি আছে মা তোরা টিভি করে কাঁদবে তাতে তো সবাইকে জানিয়ে ওরে অমলান তুই শুনে না আজ তোর বাবা দাদা বাড়ি যাচ্ছে। আরে তুমি এখনই কেন দাঁড়িয়ে আছো কেন? আরে তাড়াতাড়ি যাও, এসে দিদি ছেলেকে নিয়ে এসো। আরে যাচ্ছি, যাচ্ছি। এই, চন্দ্রা, তুই ওই কল্যাণের ঘরটা একটু ভালো করে সাজিয়ে রাখিস। বলবো কল্যাণ কিন্তু আমাদের যা যা খেতে ভালোবাসে, তুই কিন্তু তাই তাই রান্না করবে। আর সেই সঙ্গে নলেন গুড়ের পায়েসটা করতে ভুলে না। অত বাগাবা নলেন গুড়ের পায়েস খাবার ভীষণ পেটুক। কিন্তু ঘরে যে কিছুই নেই গো। কিছু নেই। আমার না, কল্যাণ আমার কল্যাণ কিছু জমি দিয়ে উঁচু চিংড়ি দিয়ে শুক্তো, মোচার ঘন্ট, কাঁকড়া মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট খেতে খুব ভালোবাসত। কিন্তু তুমি তোমার পড়ার খরচ জোগাতে তুই দুটো পুকুরি বিক্রি করে দিয়েছো। এমনকি 7 পুরুষের এই বাস্তু ভিটেটা পর্যন্ত তুমি বন্ধক দিয়ে মা বড় বউ, এতদিন পর ছেলেটা বাড়ি আসছে। এই কবছর ছেলেটা বিদেশে কি না কি খেয়ে দিন কাটেছে। আজ আজ আমি বাবা হই, ওর মুখে যদি একটু ভালো খাবার তুলে দিতে না পারি, তাহলে তাহলে আমি নিজের কাছে নিজেই যে ছোট হয়ে যাব বড় বউ। কিন্তু বাবা এত কিছু কেনার মতো সামর্থ্য তোমার নেই। ভাবছিস কেন দেবে চন্দ্রা? বজরিদার কাছে এই বিধে বাড়িটা 10,000 টাকায় বন্ধক তো দেওয়াই আছে। তার কাছে না হয় চাইবো, সে নিশ্চয়ই কিছু টাকা দেবে। কিন্তু বাবা এত টাকা সুদ করে তুমি বিটে বাড়ি ছাড়াবে কেমন করে? আরে সে ভাবনা তোদের ভাবতে হবে না, এখন থেকে সেই সব ভাবনা আমার কল্যাণের। আর বড় বউ, আর তুমি চিন্তা কর না, আমি ওই কানাই রাতে বাজার করে তোমাকে পাঠিয়ে ঠিক আছে। এই কল্যাণ কাঁদতে স্টেশনে চললাম। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এবারে কখন যে কি করি, এই চিঠিটা যদি 2 ঘন্টা আগে আসতো তাহলে অনেক সময় পাওয়া যেত। কি বলো বলো, আমি যাও। হ্যাঁ। এসে গেছি বাবা। রাস্তার মাঝে রাস্তার মাঝে হঠাৎ দুর্ঘটনা যা জড়িয়ে পড়লে আমি 2 ঘন্টা আগেই বাড়ি পৌঁছে যেতাম বাবা। কল্যাণ বললাম কেমন আছো বাবা? ভালো আছো? ভালো, খুব ভালো আছি বাবা। তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো না? হ্যাঁ বাবা, এতদিন এতদিন আমাদেরকে ছেড়ে থাকতে তো ভীষণ কষ্ট হয়েছে তাই না রে বাবা? কষ্ট কোথায় মা? আমাদের কথা ভাবতে ভাবতে তোমাদের কথা ভাবতে ভাবতে এই 5টা বছর কেমন ভাবে যে কেটে গেল আমি বুঝতেই পারিনি মা। আরে আরে এই রূপপুরি, তবে তুই তাকিয়ে আছিস কেন রে? বাড়ি এসছি, বলে তোর যতদিন না তোকে এই বাড়ি থেকে তাড়াচ্ছি তোর কিন্তু নিস্তার নেই। কল্যাণ দাঁড়া দাঁড়া, খুব শিগগিরই তোর আমি বিয়ের ব্যবস্থা করছি। মা মা, অমলান অমলানকে তো দেখছি না মা। দাদা অমলান, অমলান, এই তো, এই তো। খুব খুব ভালো আছি দাদা। জানো দাদা জানো দাদা,
আমাদের গ্রামের সবাই বলাবলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো, তোমার নাকি খবরের কাগজে ছবি বেরিয়েছে গো। বেরিয়েছে তো দেখ আমার বাহ দেখ দেখ, বাহ কি সুন্দর দেখাচ্ছে তোমায়। জানো বাবা জানো বাবা, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমার দাদা একটা এত বড় বিলেত ফেরত ডাক্তার। আচ্ছা ওই ছবিটা দেখো তো বিশ্বাস করতে পারছিস না? হচ্ছে রে দিদি, হচ্ছে, কিন্তু একটা কথা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মতো একটা মূর্খ ছেলে এই বিলেত ফেরত ডাক্তারকে যদি দাদা বলে ডাকে, জগতের মানুষের কাছে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না গো? আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না? এক চড় মারবো পাজি। ওরে বোকা ওরে বোকা, তার মাপকাঠি শিক্ষার মাপকাঠিতে কোনদিন সম্পর্কের বিচার হয় না রে। আমি যত বড় আমি যত বড় ডাক্তার হই না কেন, আর আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আর আমার শরীরের মধ্যে বৈশি যে একই মানুষের রক্ত, আর সেই রক্ত হচ্ছে আমাদের বাবা এই ভগবান ভট্টাচার্যের রক্ত। দাদা পড়াশোনা তো তুই কিন্তু বংশী না রে, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্টে তোর একটা পা কাটা না পড়লে তুই হয়তো আমার থেকে বড় কিছু একটা হতে পারতিস রে। না রে কল্যাণ, না তোকে পড়াতে তোকে পড়তে যে বাবার যে অবস্থা হয়েছে, সুস্থ থাকলে অন্যরকম হয়তো তোর বাবা। আরে বউ, থাক ওসব কথা বলে না, আবার ওর রাজ্যে কষ্ট পাবে। কষ্ট কেন পাবো বাবা, কষ্ট কেন পাবো? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো। আমি যে একজন বিলেত ফেরত ডাক্তারের একমাত্র আদরের ভাই, এই জগতে এই পরিচয়টার কজনের কপালে জোটে বলতে পারো? এবার কিন্তু আমায় তোমাকে একটা জিনিস কিনে দিতে হবে দাদা। কি জিনিস বল, আরে কি জিনিস? একটা ওই 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই কাজ নিয়ে হাঁটতে আমার বড্ড কষ্ট হয়, তাই তো সেই সাইকেলে চড়ে আমি সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। নিশ্চয় দেবো ভাই, প্র্যাকটিসটা শুরু করি, তারপর আমি তোর জন্য একটা 3 চাকা সাইকেল কিনে দেবো। আর আমার কথা কিছু দিবি না দাদা? আরে ওরে বাবা, আরে তোকেও দিতে হবে। আচ্ছা কি দেবো? মনে পড়েছে, তোকে আমি একটা লাল টুকটুকে বল কিনে তুমি রান্না চাপিয়ে দাও আর কল্যাণ একটু বিশ্রাম কর। হ্যাঁ, আমি বাজারটা করে নিয়ে আসি। বাবা তুমি কিন্তু বাজার থেকে ওই নলেন গুড় আর নারকেল আনতে ভুলো না কিন্তু। মাগো, তুমি আজকে নলেন গুড়ের পায়েস বানাও না? কতদিন আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। নলের গুড়ের পায়েস? হ্যাঁ, জানিস দাদা, মা একটু নলেনের পায়েস বানিয়েছিল। খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তখন সেই পায়েসের থালা থেকে কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বাবা বলেছিল, বড় বউ, আমার কল্যাণ যে পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে এই পায়েস আমি কেমন করে গ্লাসে গিলবো? বড় বউ, ও পায়েস তুমি পুকুরের জলে ফেলে দাও। সেদিন আমরাও কেউ একটু পায়েস খাইনি দাদা। মা সব পায়েসটাকে ওই পুকুরের জলে ফেলে দিয়েছিল, পুকুরের জলে ফেলে দিয়েছিল। আমি বেশ বলতে পারছি বাবা, আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা যে কত সুখে এই 5টা বছর কাটিয়েছো তা জানতে আমার বাকি নেই বাবা, তা জানতে আমার বাকি নেই।
বাড়িতে পাঠিয়ে দিনরাত তোমরা চোখের জল ফেলতে আমি তো সেখানে বলি বলি আমি কি সেখানে অনাহারে ছিলাম বাবা আমার জন্য তুমি আমার অবলাকে সামান্য পায়েরটুকু খেতে দিলে না বাবা সামান্য পায়েরটুকু তোমরা খেতে দিলে না বাবা তুই দুঃখ করিস নে বাবা আমি আজ তোদের জন্য নলেন করে পায়ের পানা দেখি আজকে তুই চলবে চোখে চলতে আমার হাতে যেগুলো আমার ঠাকুমা আমার হাতে তোমার হাতে পরিয়ে তোমায় বরণ করে ঘরে তুলেছিল সোনার চুড়ি সেই সোনার চুরি রাখা কোথায় মা কি হলো মা চুপ করে আছো চুপ করে আছো কেন মা তুমি উত্তর দাও মা তোমার হাতে সে সোনার চুরি রাখা কোথায় মা ভগবান ও সব কথা এখন থাক রে বাবা তুই খাওয়ার এসে একটু বিশ্রাম কর বাবা খাটাম করিয়া দিল তখন